আসসালামু আলাইকুম। ঢাবি ভর্তি পরীক্ষা অনুরূপ সি ইউনিটের জন্য একটা স্পেশাল টেস্ট, এটা নিশ্চয়ই তোমাকে কাজে দিবে যদি তুমি সি ইউনিটে পরীক্ষা দেওয়ার ইচ্ছে করে থাকো। আমি প্রশ্নগুলো সাজিয়েছি মূল পরীক্ষা যেমন প্রশ্ন আসে ওই প্রশ্নের মতো করে, ফলে এটা খুব সুন্দর একটা প্র্যাকটিস হবে। তুমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে চিন্তা করবা, আমি উত্তর দেখাবো, উত্তরটা কেন সেটা আমি ব্যাখ্যা দিব, সেদিকে অ্যাটেনশন দিও। ভুল হলে সেটা আমার সাথে সংশোধন করে নিও। যেহেতু তোমাদের মূল পরীক্ষায় 12টা কোশ্চেন থাকে এমসিকিউ, আমি 12টা কোশ্চেন নিয়ে রেখেছি। চলো আমরা শুরু করি, এবং সি ইউনিট ভিন্ন সবারই কাজে দিবে নিশ্চয়ই। আমরা প্রথম যে প্রশ্নটা পাচ্ছি, লেখা আছে পয়েন্ট আউট দ্য কারেক্ট ইউজ অফ প্রিপোজিশন। ভাবতে পারো এটা একটা কারেকশন টাইপের কোয়েশ্চেন, সাথে প্রিপোজিশন আছে, দুটা অ্যাঙ্গেল আছে এখানে। আই হ্যাভ নট বিন স্মোকিং ফর লাস্ট উইক। তুমি পজ করো, একটা কোয়েশ্চেনের জন্য 30 সেকেন্ড সময় নিবা, আমি কুইক আনসার দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যাখ্যা সহ। উত্তর হবে প্রথম প্রশ্নের বি নাম্বার। দেখো লেখা আছে কারেক্ট ইউজ অফ প্রিপোজিশন, তাহলে আই হ্যাভ নট বিন স্মোকিং, এই কথাটা মোটামুটি সব জায়গায় আছে। আই হ্যাভ নট বিন স্মোকিং, 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 মানে আমি স্মোকিং করছি না। সিন্স লাস্ট উইক, গত সপ্তাহ থেকে, আমরা এই পয়েন্টটা সবাই জানি যে হতে থেকে বোঝাতে আমরা সিন্স শব্দটা ইউজ করি, তাহলে লাস্ট উইক স্পেসিফিক সময় উল্লেখ আছে, এই জন্য আমরা সিন্স লাস্ট উইক বলছি। আনসার ইজি, এবং আনসার নিশ্চয়ই বি নাম্বার। এবং কেউ কেউ প্রশ্ন করবা, স্যার এরকম প্রশ্ন কি আসবে কিনা? ভাই পরীক্ষা প্রশ্ন কঠিন হয় না, বি ইউনিটের জন্য আমি স্পেশাল টেস্ট নিয়েছিলাম, সেই প্যাটার্নেই আমাদের বি ইউনিটের প্রশ্ন এসছে। এখন পরীক্ষায় প্রশ্ন অবশ্যই কঠিন হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বাট ওই যে মানসিক চাপ, অনেক প্রত্যাশার কারণে এই সহজ প্রশ্নটাই মানুষজন খুব করে ভুল করে। এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নটা এরকম, প্রশ্ন সহজ হয় বাট অপশনগুলো কাছাকাছি থাকে, একটু কনফিউজিং বটে, আনলাইক অন্যান্য ইউনিভার্সিটি। ফলে প্রশ্ন এই টাইপেরই হবে। তুমি এখানে 12টা কোয়েশ্চেন দেখাবো তো আমি, তুমি তোমার প্রস্তুতি খুব ভালো লেভেলে আছে, কত পেলে আমি বলবো 10 পেলে আমি বলবো তোমার প্রস্তুতি খুব ভালো লেভেলে আছে এবং সম্ভব সেটা। এবং যদি আরো কমও হয় আমি বলবো হতাশ না হয়ে যেই প্রশ্নটা ভুল হয়েছে সেটা কেন ভুল হয়েছে অ্যাটেনশন দাও, ওই টপিকটা তুমি পড়ে ফেলতে পারো, এই প্রশ্নটা যেখান থেকে এসছে সেখানে কি অ্যাটেনশন দিতে পারো। লাইক প্রথম প্রশ্ন প্রিপোজিশন থেকে, এখান থেকে প্রশ্ন তোমার নিশ্চয়ই পাবা, জানো তোমরা। নেক্সট, পয়েন্ট আউট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ প্রিপোজিশন, একই মুড আনসার করো। এবং তোমরা এটা জানো সি ইউনিটে অবশ্যই গ্রামারের তুলনায় ভোকাবুলারি বেস প্রশ্ন একটু বেশি হয়ে থাকে। উত্তর কোনটা চিন্তা করো, 30 সেকেন্ডের বেশি সময় নিব না। ইয়েস, উত্তর হবে আমাদের প্রথমটাই। কারো সাথে দেখা করা বলতে আমরা কল অন বলি, আর কোথাও দেখা করা বোঝাতে কল অ্যাট বলি। তাহলে আই কলড অন হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, অ্যাট হিজ অফিস, তার অফিসে। ইজি কথা। নেক্সট, উইচ ওয়ান ইজ কারেক্ট, কোন বাক্যটা কারেক্ট আনসার করো। এই প্রশ্নটা অনেক জায়গায় অনেক ভাবে এসছে। আই কনগ্রাচুলেট হিম on his bright result, for his bright result, because of his bright result, নাকি at his bright results, কোনটা হবে উত্তর? অবশ্যই তোমরা উত্তর এই নাম্বারটা নিয়েছো আমি জানি। কনগ্রাচুলেট শব্দটা নাউন ভার্ব হলো কনগ্রাচুলেশন, এটার পরে প্রিপোজিশন আমরা কি লিখতে হয়, অন লিখতে হয়। এখন তুমি কনগ্রাচুলেট টু লিখতে মন চাইতে পারে, তাই না? টু যদি আমাদের অপশনে নাই, এট লিখতে মন চাইতে পারে, ফর লিখতে খুব মন চায়, অর্থের দিকে অ্যাটেনশন দিলে। ভাই দেখো, তুমি চান্স পেলে তোমারে কনগ্রাচুলেশন জানাবে মানুষজন ঠিকই, কিন্তু আসলে তোমারে জানাবে না। ভাই তুমি আমি অথর্ব, আমি তুমি একবারে কোনো জিনিস না। চান্স পাইলে তোমারে কনগ্রাচুলেশন জানাবে, ফোন দিবে তোমার রেজাল্টের জন্য। মানে এই দুনিয়াতে ভাই কেউ কোনো মানুষকে গুরুত্ব দেয় না, অলমোস্ট গুরুত্ব দেয় তার পজিশনটাকে। তুমি চান্স পেলে দেখবা তোমার যে আত্মীয় স্বজনরা তোমারে খোঁচায় মাইরে ফেলতো, এরা তোমারে বলবে আমি জানতাম তুমি চান্স পাইবা, তখন তার প্রতি তুমি পোলাইট থাইকে অসুবিধা নাই। তাহলে কনগ্রাচুলেশনস জানাবে তোমাকে না, তোমার রেজাল্টটারে। ফলে আই কনগ্রাচুলেট হিম অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, তার ব্রিলিয়ান্ট রেজাল্টের কারণে তোমারে কনগ্রাচুলেশন জানায় না, জানাইছে তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টটারে। ফলে এখানে কনগ্রাচুলেট অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, ফর লেখা যাবে না। নেক্সট, আই এম আনএবল টু কমপ্লাই ড্যাশ ইউর রিকোয়েস্ট, কি হতে পারে উত্তর? বাকি অর্থ বলছে আই এম আনএবল, আমি অক্ষম, টু কমপ্লাই, কমপ্লাই সাথে একটা প্রিপোজিশন বসে, অর্থ হলো সম্মত হওয়া, একমত হওয়া, রাজি হতে পারি না। ইউর রিকোয়েস্ট, তোমার অনুরোধের সাথে একমত হতে পারি না। রিকোয়েস্ট শব্দের একাধিক অর্থ হতে পারে, এখানে মতামত নিতে পারে রিকোয়েস্ট শব্দটা। উত্তর হবে ভাইয়া কমপ্লাই উইথ, কমপ্লাই উইথ। এবার এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল, আই এম আনএবল টু কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট, আমি সক্ষম মানে আমি একমত হতে পারছি না তোমার রিকোয়েস্টের সাথে। কমপ্লাই মানে হলো একমত হওয়া, দেন বা মেনে নিতে পারি না, এটাকেও রেফার করে। নেক্সট কোয়েশ্চেন আনসার করো। হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য ফলোইং সেন্টেন্স, দ্য ওয়েন্টমেন্ট। অবশ্যই এটা পারতে হবে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির
ইউনিটে আসা একটা প্রশ্ন। দা ডগ ওয়েন্ট ম্যাড, উত্তর কি চিন্তা করেছো? ইয়েস, উত্তর হবে ভাইয়া কপিউলেটিভ ভার্ব। কপিউলেটিভ ভার্ব তো বুঝোই, লিঙ্কিং ভার্বের অন্যটা নাম হলো কপিউলেটিভ ভার্ব। ওয়েন্ট শব্দটারে কপিউলেটিভ ভার্ব বুঝতে একটু সমস্যা হয় তাদের জন্য যারা শুধু মানে গ্রামার নিয়ে চিন্তা করো। ভাইয়া এই কথাটা বলি, বি ইউনিটের প্রশ্ন সমাধানও দেখেছো হয়তো। আমি বি ইউনিটের জন্য এরকম স্পেশাল টেস্ট নিয়েছিলাম, সেখানে কথাটা বলেছিলাম পরীক্ষায়, সেটাই দেখেছি। এবং সি ইউনিটে খুব বেশি হবে, সেটা হলো গ্রামার পড়ো, তবে অর্থ বুঝে পড়া ট্রাই করো, সেন্টেন্স পড়ার অভ্যাস করো, এটা তোমাকে অবশ্যই খুব করে হেল্প করবে। এখন ওয়েন্ট মানে তো যাওয়া, বাট এখানে অর্থ বলছে কুকুর পাগল গিয়েছিল। ভাই হয়, তুমি নিজে রিডিং যদি চিন্তা করো, একটু মাথা খাটাও, দেখবা অর্থ আসে দা ডগ বিকেম ওয়েন্ট, এই কুত্তাটায় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছিল। তাহলে ওয়েন্ট মানে এখানে বিকেম হয়েছিল, তাহলে আমরা বিকেম ভার্বটাকে এমনিতেও জানি কি লিঙ্কিং ভার্ব। কেমন? আর লিঙ্কিং ভার্ব যদি একটা ভার্ব হয়, এটা চেক করার একটা উপায় হলো সাবজেক্টের জায়গায় যে বসা আছে আর অবজেক্টের জায়গায় যে বসা আছে দুইজনের সমান সমান করা যায় কিনা। দেখো তো, দা ডগ মেড, হ্যাঁ কুকুর কিন্তু পাগল হইতে পারে, তার মানে সমান সমান হইতে পারে, ফলে এটা অবশ্যই লিঙ্কিং ভার্ব। তার লিঙ্কিং ভার্ব ওনার নাম হলো ভাইয়া কপিউলেটিভ ভার্ব। ওকে, নেক্সট। She was easily intimidated by her employer who made a practice of dash his authority over her. এই টাইপের প্রশ্ন সি ইউনিটে অনেক বেশি আসে, অনেক বেশি আসবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেও আমি বলি একবার 6টা প্রশ্ন আসছে, একবার সেন্টেন্স মানে কমপ্লিশন মুডের, যেখানে গ্রামারও থাকবে, ভোকাবুলারিও থাকবে। তার চেয়ে বড় বিষয় হলো অর্থ বুঝে পড়ার অভ্যাস না পারলে ওই প্রশ্নগুলো আনসার করা মুশকিল। যারা অর্থ বুঝে পড়ছে তারা খুব নিশ্চিন্তে চাপ ছাড়া উত্তর করে আসছে। 6টা প্রশ্ন 15টার মাঝে, উত্তর কি হবে চিন্তা করো, 30 সেকেন্ড বেশি সময় নিও না ভাই, আনসার দেখাবো। ইয়েস, আনসার হবে সি নাম্বার। দেখো, শি ওয়াজ ইজিলি ইন্টিমিডেটেড, মানে সে ছিল ইন্টিমিডেটেড মানে কি, ভীত সন্ত্রস্ত। শি ওয়াজ ইজিলি ইন্টিমিডেটেড, সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাইতো বাই হার এমপ্লয়ার, তার এমপ্লয়ার দ্বারা, মানে তার চাকরিজীবী তার দ্বারা। কেন? এই যে হু দিয়ে এমপ্লয়ারকে আবার হচ্ছে, হু মেড আ প্র্যাকটিস অফ, তিনি কিছু একটা করছেন, কিসের প্র্যাকটিস করছেন, ফর হিজ অথরিটি ওভার হার, তার উপর কেমন প্র্যাকটিস করার কারণে সে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, নিশ্চয়ই খারাপ। তাহলে হু মেড আ প্র্যাকটিস অফ এবিউজিং, মানে তারা সবসময় চাপে রাখে, তারা এবিউজ করে। এবিউজের অনেক ফরম্যাট আছে, তারা হয়তো মানে একটা ভুল করলে খুব বেশি গালিগালাজ করে, অথবা আরো অন্য যেই টাইপের এবিউজমেন্ট গুলো আছে সেটারে বোঝাতে পারি আমরা এখানে। তাহলে শি ওয়াজ ইজিলি ইন্টিমিডেটেড, ইন্টিমিডেট শব্দটা দিয়ে আলাদা করে প্রশ্ন আসছে কিন্তু, ইন্টিমিডেট মানে কি, ফ্রাইটেন। তাহলে শি ওয়াজ ইজিলি ইন্টিমিডেটেড, সে সহজেই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল বাই হার এমপ্লয়ার, তার এমপ্লয়ার দ্বারা, হু মেড আ প্র্যাকটিস অফ এবিউজিং হিজ অথরিটি ওভার হার, মানে প্র্যাকটিস অফ এবিউজিং হিজ অথরিটি, তার যে মানে তার যে কর্তৃত্ব আছে তার উপর, এটারে এবিউজ করতো। এবিউজ করার অনেক ফরম্যাট আছে, ওভার হার তার উপর, মানে এই এমপ্লয়ির উপর এমপ্লয়ারের যে অথরিটি আছে এটারে তিনি এবিউজ করতেন, মানে অপব্যবহার করতেন বিভিন্ন উপায়ে। নেক্সট, বাকিগুলো কিন্তু দিলে না ভাইয়া। কম্পাউন্ডিং মানে হলো দ্বিগুণ করা, ডিসমিসিং মানে বাদ দিয়ে দেওয়া, ডিনাইং মানেও কিন্তু মানে কি বলা, ডিনাই করা, যেটাকে আমরা বলি। নেক্সট, 27, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স? এটা অ্যাবসলিউটলি গ্রামাটিক্যাল পয়েন্ট, এই টপিকটারে খুব জোস করে পড়তে হবে। টপিকটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, সব পড়বা, কোনো রুল বাদ দিবা না, এবং প্রিভিয়াস কোশ্চেন সমাধান করো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব জোস টপিক। ইয়েস, উত্তর হবে ভাইয়া, ইয়েস উত্তর হবে বি নাম্বার। তোমরা নিশ্চয় জেনে থাকবা হিয়ার এবং দেয়ার বাক্যের সাবজেক্টের প্লেসে যদি বসা থাকেও, এরা কিন্তু মূল সাবজেক্ট না যেটা ভার্ব নির্ধারণ করবে, বরং এদের পরে যে ভার্বটা আছে, ভার্বের পরে যে নাউনটা আছে, এটা ভার্ব নির্ধারণ করে। তাহলে এখানে নো লেসনস আছে প্লুরাল, ফলে এখানে প্লুরাল নাই, বাদ। এখানে লেসন সিঙ্গুলার আছে, এখানে আর আছে, ফলে বাদ। উত্তর হচ্ছে নিশ্চয়ই বি। দেখো, দেয়ার আছে ঠিক, দেয়ারের কারণে আমরা আর লিখি নাই, আর লিখেছি বেসিক্যালি লেসনস যেহেতু প্লুরাল আছে, ফলে এখানে আমরা আর লিখেছি। একটা প্রশ্ন যদি ভাবে দেই, হিয়ার যদি ভাই দেই, হিয়ার ড্যাশ দেয়ার হাউস, এটার উত্তর কি লিখবা? মানে এটা স্টুডেন্টদেরকে ভেজালে ফেলে, আমি জানি। এখন হিয়ার দেখেছি, তারপরে কি ইজ দিব না আর দিব, আন্দাজে না, ওই যে ওটা করবো, এরপর একটা সাবজেক্ট পার্ট। এখন আমার এই প্রশ্ন দেওয়ার কারণ হলো স্টুডেন্টরা দেয়ার দেখে এটারে প্লুরালে টেনে নিয়ে যায়, তার মানে সেখানে আর হবে না। হাউস কিন্তু একটা, মূল শব্দ কিন্তু হাউস ভাই, অনেক মানুষের একটা বাড়ি থাকতে পারে। ফলে হেয়ার ইজ দেয়ার হাউস, হেয়ার ইজ দেয়ার হাউসেস নাই, কিন্তু হেয়ার ইজ দেয়ার হাউস। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার। নেক্সট করো, ফেক ইজ দ্য অপোজিট অফ রিয়েল, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ ওয়ার্ডস সাজেস্ট অপোজিট? তাহলে ফেকটা হলো রিয়েলের উল্টাটা, মানে একটা এক্সাম্পল দিয়েছে, রিয়েল শব্দটার অ্যান্টোনিম হলো, অপোজিট হলো ফেক। এখন 4টা অপশনের একটাতেই তুমি অপোজিট ওয়ার্ড পাবে, একটা ভিন্ন, বাকি 3টা দেখবা সিনোনিমাস। চিন্তা করো, 30 সেকেন্ডের বেশি সময় নিও না ভাইয়া।
ইয়াস, উত্তর হবে আমাদের ডি নাম্বারটা। দেখো ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। প্রেজ আর ফ্ল্যাটার দুটাই কিন্তু সমর্থক শব্দ। প্রেজ মানে প্রশংসা করা, ফ্ল্যাটার মানে হলো তোষামোদি করা, যদিও দুটা মানে এক কথা রেফার করে না। প্রেজ মানে প্রশংসা করা মানে হলো কেউ কোনো ভালো কাজ করেছে তার প্রশংসা করবো, বাট তেল মারা যেটাকে বলি সেটাকে বলি আমরা ফ্ল্যাটার। বাস কাছাকাছি। হ্যাপি, ব্লিসফুল দুটাই কিন্তু কাছাকাছি ওয়ার্ড। সুখী কিন্তু অ্যাডাল্টারেট মানে মিশ্রিত, পিওর মানে ভালো। তার মানে এটা হলো পিওর একবারে জিনিস, অ্যাডাল্টারেট মানে মিশ্রিত মানে এটা ভেজাল। তাহলে এটার উল্টাটা, আর এখানেও রিয়েল এর উল্টাটা হলো ফেক। ওকে, তার উত্তর পেয়েছি আমরা ডি নাম্বার। নেক্সট, when your body does not get dash it cannot make the glucose it needs, কি হতে পারে চিন্তা করো। ইয়েস, উত্তর হবে অবশ্যই ডি নাম্বারটা। আমরা জানি ভাইয়া when your body does not get, তোমার বডি যখন পায় না পর্যাপ্ত খাবার, it cannot make glucose it needs, এটা পায় না গ্লুকোজ, এটা যা প্রয়োজন। এখন এটাও গ্রামাটিক্যাল টাইপের একটা কোয়েশ্চেন বলতে পারো। অর্থ বুঝে পড়তে পারলে তুমি তো সহজেই পেরে যাবা। পাশাপাশি গ্রামারে একটা মিশ্রণ আছে, তোমরা ইনাফ শব্দের ব্যবহারটা পড়ে থাকো। ইনাফ শব্দের পরে নাউন হয়, ইনাফ শব্দের পরে নাউন হয়, আর ইনাফ শব্দের আগে অ্যাজেটিভ অ্যাডভার্ব হয়। যেমন আমরা বলতে পারি হি ইজ স্মার্ট ইনাফ, হি ইজ স্মার্ট ইনাফ, হি ইজ বোল্ড ইনাফ, হি ইজ ক্লেভার ইনাফ, ইউ অল আর ব্রাইট ইনাফ। তাহলে এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে ইনাফ বসে আর ইনাফের পরে নাউন বসে, ফলে ভাইয়া ইনাফ ফুড বলতে পারি। তাহলে when your body does not get enough food, যখন তোমার বডি পায় না পর্যাপ্ত খাবার, it, এখানে একটা কমা থাকা উচিত, it cannot make the glucose it needs, এটা পায় না প্রয়োজনীয়, এটার প্রয়োজনীয় গ্লুকোজটা। ওকে, নেক্সট, if I had known he was in trouble, comma I dash helped, এই টাইপের প্রশ্ন ভাইয়া না এসে পারে না। এই টাইপটা মানে কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন খুব করে আসে, সব জায়গায় আসে, ইজি কথাও বটে। উত্তর নিশ্চয় পেরেছো ভাইয়া? ইয়াস, উত্তর হবে আমাদের ইফ যুক্ত অংশটা দেখছি থার্ড কন্ডিশনাল, মানে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হলে আমরা অন্য পাশে কি লিখি, কমার পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভি3 লিখি। তাহলে দেখো এই লেখা আছে আই উড হ্যাভ হেল্পড, আই উড হ্যাভ আর কোথাও নাই, ফলে উত্তর হচ্ছে বি নাম্বার। অর্থ দিকে অ্যাটেনশন দেই যদি একটু, ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইন ট্রাবল, মানে থার্ড কন্ডিশনটা কিন্তু আনরিয়েল কন্ডিশন, সেকেন্ড আর থার্ড কন্ডিশন দুটোই আনরিয়েল কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন দ্বারা বোঝায় বর্তমানে আমার করার কথা আছে, আমি বর্তমানে ফিল করছি আগের কথাটা। আর থার্ড কন্ডিশনটা কিন্তু একবারে 100% আনরিয়েল, মানে অতীতের, এবং সেটা কোনোভাবেই সম্ভব না এখন আর। ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম হি ওয়াজ ইন ট্রাভেল, সে ছিল ট্রাভেলে, আই উড হ্যাভ হেল্পড, আমি তারা অবশ্যই হেল্প করতাম। তার মানে আমি জানিও নাই, হেল্পও করি নাই, এবং এটা আমার আশেপাশে এখন নাই, এটা ডান। তাহলে ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইন ট্রাভেল, যদি আমি জানতাম সে সমস্যা আছে, আই উড হ্যাভ হেল্পড, আমি তারা অবশ্যই আমি তারা হেল্প করতাম, আনরিয়েল কন্ডিশন। এখন অবশ্যই তুমি যদি জীবনে কাউকে অসুবিধায় পাও, সে যেই ধর্মের যেই টাইপের মানুষ হোক, তোমার সামর্থ্য আছে, নিশ্চয়ই তুমি তারে হেল্প করা উচিত। এবং আমরা আমাদের জাতীয় জীবনে কোনোভাবেই কোনো ফেসিস্টে সহায়তা করা যাবে না। তোমরা ইউনিভার্সিটি পড়বা ইনশাল্লাহ একটা সময় আইসা, যেই ফেসিস্ট আচরণ করবে তার বিরুদ্ধে দাঁড়াবা। এবার মানে যেই করুক, যদি দেখো কেউ চাঁদাবাজি করে তার বিরুদ্ধে থাকবা, তোমার পাশে থাকে, মানুষের পাশে থাকে, যে বা যারা থাকে তাদের পাশে তুমি থাকবা, এটা আমাদের নৈতিক দায়িত্বের মতো, তাই না? নেক্সট 11, হি ড্যাশ দ্য বল সো হার্ড দ্যাট ইট ফ্লু ওভার দ্য ট্রি। চিন্তা করো ভাইয়া, খুব ভালো কোয়েশ্চেন, এবং এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে অনেকবার এসছে, এটা অবশ্যই পাঠতে হবে তোমাদের। ইয়াস, উত্তর হবে ভাইয়া সি নাম্বার। কেন? প্রথম দেখো, হি ড্যাশ দ্য বল সো হার্ড, সে বলটাকে এত দ্রুত হিট করছিল বা হিট করে, যে এই যে দ্যাট দেখে বুঝতে পারছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাটের পরে পাস্ট টেন্স আছে, হ্যাঁ, ফ্লু আছে, তাহলে পাস্ট টেন্স রিপিট। দ্যাটের পরে যেহেতু পাস্ট টেন্স আছে, দ্যাটের আগেও নিশ্চয়ই পাস্ট টেন্স থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে তুমি নিশ্চয়ই প্রথমে হিটিং নিবা না, কারণটা হলো দ্যাট ক্লোজ আছে, একটা ভার্ব লাগবে এখানে। তারপর বাকি তিনটাই হইতে পারে, শুধু যদি আমরা চিন্তা করি বাক্যের প্যাটার্নে। এখন হির সাথে হিটসও হইতে পারে, বাট হিটস লিখতে পারছি না, কারণ হলো দ্যাটের পরে পাস্ট টেন্স আছে, ফলে এটাও বাদ। হিটেড লিখাই যায় না, কারণ হিট ভার্বের তিনটা ফর্মে কিন্তু ভাইয়া হিট 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 হিট, হাট হাট হাট, লেট লেট লেট, ফুট ফুট ফুট, কাস্ট দিয়ে কিন্তু সিউনিটে প্রশ্ন আসছে, কাস্ট কাস্ট কাস্ট, কস্ট কস্ট কস্ট। হ্যাঁ, তাহলে হি হিট দা বল, মানে সে বলটারে হিট করেছিল সো হার্ড, এত হার্ড যে ইট ফ্লু ওভার দ্য ট্রি, এটা উড়ে গেছে ট্রির উপর দিয়ে। এটা দিয়ে আবার পরীক্ষার প্রশ্ন আসতে পারে। দেখো, ইট ফ্লু ড্যাশ দ্য ট্রি, ইট ফ্লু ওভার দ্য ট্রি, সেন্টেন্স রিডিং পড়লে দেখবা পরীক্ষার হলে এরকম দুই একটা প্রশ্ন আনসার পেরে যাবা, কেন পারছো সেটা বুঝবা না। নেক্সট, এটা দিয়ে শেষ করবো আমরা। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিজ। কি হবে ভাইয়া? চিন্তা করো, 30 সেকেন্ডের বেশি সময় নিও না। ইয়াস, আনসার হবে
এই নাম্বারটা। ইচ মেম্বার, আমরা জানি এই পয়েন্টটা, দেখো আমাদের সাবজেক্ট কিন্তু এতটুকু, পুরোটাই আমাদের সাবজেক্ট। আমাদের এখানে ভার্ব, এই ভার্বের আগে যতটুকু আছে পুরোটাই সাবজেক্ট। এখন কোন শব্দটা মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করবে? আমি একটা কথা বলি, অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয় তখন ভার্ব নির্ধারিত হয় প্রথম প্রিপজিশনের আগে শব্দটা দিয়ে। তাহলে ইচ মেম্বার পার্টটা আমাদের সিঙ্গল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করবে। আবার ইচ মেম্বারের এখানে সিঙ্গুলার দেখতে পাচ্ছি, আবার ইচ আছে ভাই। ইচ শব্দটা এমন একটা মার্কা মারা ওয়ার্ড যেটার পরে নাউন যেটা থাকবে সেটাও সিঙ্গুলার হবে, ভার্ব যেটা আসবে সেটাও নিশ্চয়ই সিঙ্গুলার হবে। এখন তুমি ইজ নিতে পারবা না, কারণ বাকি অর্থ দিকে অ্যাটেনশন দিতে হবে। কেমন? এম ইজ আর ওয়াজ ওয়ার দ্বারা মূলত সাবজেক্টের একটা পরিচয় দেয়। তাহলে হি ইজ আ বয়, হি ইজ আ গার্ল, হি ইজ আ স্টুডেন্ট, পরিচয় দিচ্ছে। আর হ্যাভ হ্যাজ হ্যাড যদি প্রিন্সিপাল ভার্ব আকারে বসে তখন সাবজেক্টের কিছু একটা আছে এটা বোঝায়। তো বাক্যে বলছে ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, এই বড় ফ্যামিলির প্রত্যেক সদস্যের হ্যাজ আছে হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তার নিজস্ব একটা পছন্দ আছে, প্রায়োরিটি লিস্ট আছে, এক একজনের এক এক রকম। এই ছিল আজকের স্পেশাল টেস্ট। যদি স্পেশাল টেস্টটা তোমাদের কাজে লাগে নিশ্চয়ই রিঅ্যাকশন দিও, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তোমাদের সবার জন্য শুভকামনা। আর যদি আমি ভালো মানুষের রেসপন্স পাই এবং তোমরা চাও আরেকটা টেস্ট নেওয়ার চেষ্টা চালাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।